গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে বন্দর নিয়ে কি হচ্ছে। হ্যাঁ, সপ্তাহ না ঘুরতেই আমরা এখন সেন্ট মার্টিন নানা গুঞ্জন শুনছি। এখন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে। আমেরিকার মদতপুষ্ট, আমেরিকার পারপাস সার্ভ করা ডিপি ওয়ার্ল্ডকে কেন দেওয়া হচ্ছে, আমাদের সার্বভৌমত্বের উপর সেটা কি ধরনের প্রভাব ফেলতে পারে, হুমকি আসতে পারে, এবং সেটাকে আমরা দেশ বিক্রি বলছি না কেন, এই প্রশ্নগুলো গতবার প্রশ্ন রেখেছিলাম। শেখ হাসিনা যদি আজকে এই পদক্ষেপগুলো নিতেন তাহলে আপনারা কি দেশ বিক্রি ত্রাহি ত্রাহি রব উঠাতেন কিনা? আনু মোহাম্মদ স্যার খালি পায়ে চট্টগ্রাম বন্দরে রওনা হয়ে যেতেন কিনা, এবং পা ভেঙে ফেরত এসে সে পা ভাঙার জন্য শেখ হাসিনাকে দোষ দিতেন কিনা? তো সেই আলোচনার প্রেক্ষিতে আবার প্রশ্ন রাখতে চাই, সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে, আপনারা কি ভাবছেন, আপনারা আজকে কোথায়? আনু মোহাম্মদ স্যার, আপনি কোথায়? তো এই বছরের মে মাস থেকে আমরা দেখেছিলাম, এখন তো অক্টোবর মাস, মে মাস থেকে আমরা দেখেছিলাম সেন্ট মার্টিনকে নিয়ে একের পর এক ঘটনা। এটা নিয়ে আমরা বলেছিলামও বেশ কয়েকটা ফিনিক্স মেমোতে। সেন্ট মার্টিনে পর্যটন শিল্প বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানকার এলাকাবাসীরা যারা এই শিল্পের উপর নির্ভরশীল ছিল তারা কর্মহীন হয়ে পড়েছিল এবং অভাবের কারণে অনেকে দ্বীপ ছেড়ে চলে গিয়েছিল। হ্যাঁ, তো সেখানকার বাচ্চারা এইচএসসি এসএসসি পরীক্ষা দিতে পারেনি, সেটাও আমরা দেখেছিলাম। তখন থেকেই কিন্তু দ্বীপবাসীরা এক অমানবিক দিন কাটাচ্ছে। কালের কণ্ঠের 20 অক্টোবরের এই বছরের 20 অক্টোবরের সংবাদটি দেখুন, কেউ তাদের খোঁজ নেয়নি এই মানুষগুলোর কি হয়েছিল। ফেব্রুয়ারি মাস থেকে সেখানে পর্যটন বন্ধ ছিল, বর্তমানে এখন তারা অনেকে ব্যবসা গুটিয়ে পর্যটন, মানে ওখানে মোস্ট অফ দ্য পিপল পর্যটনের উপর নির্ভরশীল, তারা ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা তখন দেখেছিলাম, এমনকি সে সময়টা থেকে সেন্ট মার্টিনের অধিবাসীদের উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড থেকে লিখিত অনুমতি নিয়ে যাতায়াত করার নির্দেশ দেওয়া হয়েছিল। মানে আমরা প্রশ্ন করেছিলাম যে এটা কি দ্বীপ খালি করার একটা পন্থা? মানে সেন্ট মার্টিন তো বাংলাদেশের অংশ, সেখানে কেন সেখানকার অধিবাসীদের কাগজ নিয়ে তার জায়গায় যেতে হবে? তো সে সময় থেকে এখন পর্যন্ত সেন্ট মার্টিনকে নিয়ে আসছে একের পর এক নির্দেশনা। কখনো পরিবেশ রক্ষার দোহাই দিয়ে সেখানে ট্যুরিস্ট যাওয়া বন্ধ করছে, কখনো বলছে সেখানে ট্যুরিস্ট গেলেও রাত কাটাতে পারবে না, কেউ বলছে সেখানে মাছ ধরতেও যেতে পারবে না। অর্থাৎ সেন্ট মার্টিনের আশেপাশে কাউকে ঘিরতে দেওয়া হচ্ছিল না। সত্য মিথ্যা আপনারা যাচাই করবেন, আমি শুধু তথ্য দিচ্ছি। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ঘুরে বেরিয়েছিল, সেটা আপনারা অনেকেই দেখেছেন, যে সেন্ট মার্টিন দ্বীপে কয়েকটি বাংকার দেখা গেছে এবং যেগুলোর মধ্যে আমেরিকান সৈন্যদেরকেও নাকি দেখা গেছে। আবার বলছি, আমি শুধু তথ্য দিচ্ছি, সত্য মিথ্যা আপনারা যাচাই করবেন। তো এখানে একটু বলে রাখি বাংকার প্রসঙ্গে, যে আমাদের সবাইকে মনে রাখতে হবে সেন্ট মার্টিন দ্বীপ মায়ানমারের অনেক কাছে। একবার করিডোরের নামে আরাকান আর্মিকে সাহায্য করার উছিলায় আমাদেরকে মায়ানমারের সাথে মোটামুটি একটা ছায়াযুদ্ধে একেবারে জড়িয়ে ফেলার একটা সম্ভাবনা কিন্তু দেখা গিয়েছিল। প্রশ্ন জাগে, তাহলে এখন কি সেন্ট মার্টিন থেকে সে কাজটা করার চেষ্টা হবে বা হচ্ছে? আরাকান আর্মিকে কি সেখান থেকে সাপোর্ট দেওয়া হতে পারে বা হচ্ছে? কেননা কিছু খবর আমাদের খুব ভাবাচ্ছে। এই খবরটিতে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র 99 বছরের জন্য দীর্ঘমেয়াদের লিজ চায় সেন্ট মার্টিনের প্রায় 1/3। তারা বলেছে যে সেখানে কোনো কেউ যেতে পারবে না, যদি যায়ও তাহলে নির্দিষ্ট এলাকায় চলাফেরা করবে, এবং তারা সেখানে প্রমোদ কেন্দ্র প্রতিষ্ঠা করবে, এবং অ্যাট সাম পয়েন্ট পুরোটাই তারা চায়। এটা ঠিকানা নামের একটা পত্রিকা, যেহেতু আমরা সব ধরনের পত্রিকা রাখি, কি ধরনের খবর আসছে সবকিছুই আপনাদের সামনে নিয়ে আসি, এগুলো আপনারা যাচাই করবেন কোনটা আপনারা নেবেন, কোনটা আপনারা নেবেন না। তারপর যদি আপনি যুগান্তরের এই খবরটা দেখেন,
এই খবরে আরো বলা হয়েছে বাংলাদেশের, আমি একটু পড়ছি, বাংলাদেশের কৌশলগত দ্বীপ সেন্ট মার্টিনের সামরিক ঘাঁটি স্থাপনের জন্য মার্কিন চাপ আবারও দক্ষিণ এশিয়ায় ওয়াশিংটনের ভূ রাজনৈতিক পরিকল্পনার উপর সবার দৃষ্টি নিবদ্ধ করেছে। এটি মূলত এমন একটি অঞ্চল যা যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শেখ হাসিনাকে যে ক্ষমতার বদলে সেন্ট মার্টিন দিতে বলা হয়েছিল, এটাও যুগান্তর পত্রিকা লিখেছে। দেখুন, আমি নিচে দিয়ে এটা লাল একটি বক্সে দিয়ে দিয়েছি। তো এই খবরগুলোর ঠিক 1 থেকে 2 সপ্তাহের মাথায় রিজওয়ানা ম্যাডাম, ওনার কাছ থেকে নির্দেশ আসলো ট্রাভেল পাস ছাড়া সেখানে যাওয়া যাবে না, এবং সেখানে নভেম্বর মাস থেকে পর্যটকরা, নভেম্বর মাসে শুধু পর্যটকরা দিনের বেলায় থাকতে পারবে, রাত্রি যাপন করতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারি 2 মাসে রাত্রি যাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটনরা একেবারেই যেতে পারবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিদিন 2000-এর বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবে না। এখন প্রশ্ন হলো, যখন বলা হচ্ছে নভেম্বর মাসে রাতে থাকতে পারবে না, আপনি ধরে নিতে পারেন নভেম্বর মাসে কোনো পর্যটক সেখানে যাবে না, কেননা আসা যাওয়া মিলে 3-6 ঘন্টা জার্নি করে সেখানে কেবলমাত্র 2-3 ঘন্টার মতো কেউ যাবে না। সুতরাং ধরে নিতে পারেন নভেম্বর মাসেও সেখানে কেউ যাবে না। এটা জনমানুষ কমানোর একটা তাদের কারসাজি। কেননা রাতে কেন সেখানে থাকা যাবে না, এটা এখনো আমি বুঝে উঠতে পারিনি একটা পার্টিকুলার মাসে। আবার বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রশ্ন হলো, ফেব্রুয়ারি থেকে অক্টোবর এই 9 মাস কি নিয়মে পর্যটকরা সেখানে যাবে, আসলে কি আদৌ কি যাবে, এরকম কোনো কিছু ওনার নির্দেশনায় বলা হয়নি। নাকি সে সময়টাতে কেউই যাবে না? তাহলে কি আমরা বলতে পারি কেবলমাত্র 2 মাসই আমাদের অ্যাক্সেস আছে সেন্ট মার্টিনে? কেননা গত বছরও কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে সেন্ট মার্টিনে পর্যটন বন্ধ ছিল, এবং এই ফেব্রুয়ারির পরে এই নভেম্বরে আবার খুলবে। আবার দেখেন, বলা হচ্ছে ওনার একটা 12টা পয়েন্টসের মধ্যে একটাতে বলা হচ্ছে কেয়া বনে যাওয়া যাবে না। তো আমি নিজে সেন্ট মার্টিনে গিয়েছিলাম 2 বার। কেয়া বনে এরকম না যে একটা জায়গায় কেয়া বন আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন কেয়া বন কোথা থেকে কত দূর, সাধারণ জনগণ সেটা কি করে বুঝবে? কেয়া বন তো যেখানে সেখানে থাকতে পারে। তাহলে কি কেয়া বনে গার্ড বসানো হবে বা কেয়া বনের চারিদিকে ব্যারিকেড দেওয়া হবে? মানে আমি সেখানে যাব এবং সেখানে গিয়ে আমি বিশেষ কিছু জায়গায় যেতে পারবো না, তাই তো? এখন একটু আগে আপনাদেরকে ঠিকানা পত্রিকার যে নিউজটা দেখালাম, তাহলে কি আমার ঠিকানা পত্রিকার ওই খবরটা অথেন্টিক মনে হওয়া উচিত? যে যেখানে বলা হয়েছে আসলে পর্যটকরা ওখানে গেলে বিশেষ কিছু জায়গায় তারা থাকতে পারবে, তাদের ইচ্ছা মতো যেখানে সেখানে ঘুরতে পারবে না। এবং আমার মিলিয়ন ডলার প্রশ্ন, এবং আমি শিওর আপনাদেরও, এই এলাকায় পর্যটন কি শুধু এলিট সোসাইটি এবং শিক্ষিতদের জন্য করা হয়েছে? আমার দেশের একজন সাধারণ মানুষ কি টুক করে একটা পাস কম্পিউটার থেকে বের করে ফেলতে পারবে? মানে সে যদি টুক করে একটু ঘুরে আসতে চায় তার বাচ্চাদের নিয়ে, তারা স্পাউসকে নিয়ে, তাহলে তার জন্য কতটা ফিজিবল এই কম্পিউটারের ফর্মগুলো পূরণ করে তারপরে সেখান থেকে পাস নেওয়া? হ্যাঁ, তার মানেই হলো, আমি যেটা বুঝতে পারছি যে সেখানে অনেক মানুষ যাক এটা তারা রেস্ট্রিক্ট করতে চাচ্ছে, তাই না? তাহলে আমরা যে মে মাসে আন্দাজ করেছিলাম যে সেন্ট মার্টিন দ্বীপকে তারা জনমানবহীন করার চেষ্টা করছে, সেটাই তো আমাদের অ্যানালিসিসটা ঠিক ছিল বলে মনে হচ্ছে। খুব ইন্টারেস্টিং, মানে আমি একটা ব্যাপার নিয়ে খুব ইন্টারেস্টিং হয়ে পত্রপত্রিকা ঘাটলাম এবং বেশ অবাক হলাম, সেটা একটু আপনাদের জানাই। এই যে সেখানে আমরা ট্রাভেল পাস ছাড়া যেতে পারবো না, এটা একটা সরকারি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে অনেক সময় লাগার কথা, বিশেষ করে সেটার সঙ্গে যখন পাস বা কিউআর কোড যুক্ত থাকে। কারণ আমরা সবাই জানি যে এই কাজগুলো করতে অনেকটা সময়ের ব্যাপার। দরপত্র কল করতে হয়, কম্পিউটার প্রোগ্রামিং ঠিক করতে হয়, বানাতে হয়, অনেক সময় মানুষ ঠিক করতে হয়, মোট কথা ভালোই সময় যায়। হ্যাঁ, তো আমি পত্রপত্রিকা ঘেটে দেখলাম যে এই সব কিছুই কাজ অনেক আগে থেকেই রেডি হয়ে আছে। মানে ইত্তেফাকের খবরটা আপনারা দেখুন, 2024-এর নভেম্বর থেকে
কম্পিউটার অ্যাপস রেডি, সেখান থেকে পাস জেনারেটেড হবে, সেগুলো রেডি। মানে একটু একটু খেয়াল করবেন 2024 নভেম্বর থেকে মানে ক্ষমতা গ্রহণের 3 মাসের মাথায় অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেশে কিন্তু তুলকালাম অবস্থা, খুন, রাহাজানি, হত্যা, এগুলো সব চলছে। কে উপদেষ্টা হবে কে হবে না সেগুলোর কোনো ঠিক নেই। এই 3 মাসে যা তা হয়েছে নাইটমেয়ার। কিন্তু এত কিছুর মধ্যে কিভাবে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছিল যে ঠিক নভেম্বর মাসেই তারা সেটা এক্সিকিউট করতে পারলো কম্পিউটারে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, তো আমার কথা হলো, তাদেরকে কি বাইরের দেশ থেকে কেউ হেল্প করছে? আমি প্রশ্ন করছি, আমি ভাবছি, আপনারাও ভাবুন। তারপর দেখুন, আমি যদি এখন পুরো ব্যাপারটা আপনাদেরকে এখন কম্পাইল করি, কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি দেখি যে এই যে নতুন ঘোষণা, এই ঘোষণা আর কিছুই নয়, বরং সেন্ট মার্টিনকে আমাদের কাছ থেকে আস্তে আস্তে জনগণের নাগালের বাইরে করে ফেলাই উদ্দেশ্য। হ্যাঁ, তো একটু ইতিহাসে ফেরত যাই, একটু ইতিহাসে ফেরত যেতে চাচ্ছি, খুব দরকারি ইতিহাস। দক্ষিণ পূর্ব এশিয়ার এই ভূখণ্ডটি যা কালের আবক্ষে বাংলাদেশ হয়ে ওঠে, এটার উপর বহু আগে থেকেই নজর ছিল হাজার হাজার মাইল দূরে থাকা এক সাম্রাজ্যের, যার নাম আমেরিকা। আরেকটু যদি প্রিসাইসলি আপনাদের বলি, আসলে নজরটা ছিল এই সরকারের ভেতর থাকা আরেক সরকারের, যাকে আমরা বলি ডিপ স্টেট। বাংলাদেশ নামের এই ভূখণ্ডটি যখন আবির্ভাব হচ্ছিল 54 বছর আগে 1971 সালে, তখন এই ডিপ স্টেট প্রথম তাদের চাল চালে এই ভূখণ্ডটিতে নিজেদের আধিপত্য বিস্তার করতে। কিন্তু শেখ মুজিবুর রহমান নামক এক ভিশনারি নেতা সেটা নাকচ করে দিয়েছিলেন। কক্সবাজারের সেন্ট মার্টিনের কথা জানতে হলে আপনাদেরকে এই হিস্ট্রিটা জানতে হবে, এই জন্য বলছি। তো ডিপ স্টেটের আরেকটি ব্যাপারও আমরা অনেক সময় অনেকবার বলেছি যে ডিপ স্টেট যখন কোনো এলাকার ব্যাপারে প্ল্যান করে, তারা তাদের হাতে 30, 40, 50 বছর রেখে করে, তারপর সময় বুঝে তারা সেটা এক্সিকিউট করে। সো 71 সালে তারা শেখ মুজিবুর রহমানের কাছ থেকে প্রতারিত হয়ে তারা কিন্তু রিজেক্টেড হয়ে তারা কিন্তু দমে যায়নি, তারা তককে তকে ছিল। হ্যাঁ, এরপর তারা অনেকবার চেষ্টা করেছে এবং তারা, শেখ হাসিনা যখন 1996 সালে ক্ষমতায় আসেন, তখন তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয় তাদের এজেন্ডাটা আবার অ্যাচিভ করার জন্য। ধরেন, তারা শেখ হাসিনাকে একবার প্রস্তাব দিল দুর্যোগ মোকাবেলার জন্য তারা সাইক্লোন শেল্টার করে দিবে, তবে সেখানে তারা যে ডিভাইস বসাবে যা দিয়ে তারা স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ আদান প্রদান করবে, সে ডিভাইসের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। শেখ হাসিনা বলেছিলেন ডিভাইস আমার দেশে বসানো হলে আমার হাতে সেটা নিয়ন্ত্রণ থাকতে হবে। তারা রাজি হয়নি এবং সাইক্লোন শেল্টার আর হয়নি। এরপর তারা এ ধরনের আরো অনেক ধরনের অফার দিয়েছিল। নেভি প্যাড, কক্সবাজারে হেলিপ্যাড বানিয়ে দিতে চেয়েছিল, কিংবা এয়ারবেজও করে দিতে চেয়েছিল। শেখ হাসিনা রাজি হননি, কারণ তিনি বুঝেছিলেন এই যুক্তরাষ্ট্র এসব করবে মানেই হলো এই আমাদের এই বিভিন্ন জায়গাকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করবে তাদের শত্রুপক্ষের বিরুদ্ধে। মানে ধরেন এক্ষেত্রে অবশ্যই চীন। হ্যাঁ, আবার ধরেন ভারতের সাথে যখন আমাদের সমুদ্র সীমা বিজয় হলো, তখন তারা শেখ হাসিনাকে অফার দিয়েছিল সমুদ্রের সকল খনিজ পদার্থ তারা একাই উত্তোলন করতে চায়, আবিষ্কার করতে চায়, তারা একছত্র অধিকার চায়। শেখ হাসিনা মানেননি, তিনি বলেছিলেন যারা আমাকে ভালো টেন্ডার দিবে আমি সেই দেশকে দিব। শেষ পর্যন্ত তারা এমনকি 2023 সালে শেখ হাসিনাকে লোভ দেখিয়েছিল, সেন্ট মার্টিন যদি দিয়ে দেন তিনি ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু তিনি দেশ বিক্রি করতে চাননি। তারপরের ইতিহাস আমাদের সবার জানা। সো আজ থেকে 54-55 বছর আগে বঙ্গবন্ধু যে কাজ হতে দেননি, শেখের বেটিও 2024 এসে সে কাজ হতে দেননি। ফলাফল ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। কিন্তু ভাবা যায় কি অসম্ভব পাওয়ারফুল দুজন নেতা, কি ভিশনারি দুজন নেতা আমাদের এখানে জন্ম নিয়েছেন। এটাকেই বলে যোগ্য বাবার যোগ্য কন্যা। দেশের 1 ইঞ্চি জায়গা ছাড়তে চাননি বলে বাপ বেটি দুজনেই সারা দুনিয়া জুড়ে এবং আমাদের দেশের এলিট শ্রেণীর মুসলিম লিগারদের রোষানলে পড়েছিলেন। অথচ
ওনাদেরই দেশ বিক্রির তকমা পেতে হয়েছিল। সো এটাই বলতে চেয়েছিলাম যে সেন্ট মার্টিন চলে যাচ্ছে কিনা আপনারা সবাই সচেতন হন।